মার্কিন নৌ অবরোধের জেরে ভেস্তে যেতে বসেছে শান্তি আলোচনা। দ্বিতীয় দফার সংলাপে বসছে না ইরান। চুক্তি না করলে তেহরানকে উড়িয়ে দেবার হুমকি ট্রাম্পের। ওমান উপসাগরে ইরানি জাহাজ আটক করল মার্কিন নৌবাহিনী। জলদস্যুতা আখ্যা তেহরানের, পাল্টা জবাবের হুঁশিয়ারি আইআরজিসির। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে আমি রোজা চৌধুরী। যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফার শান্তি আলোচনা প্রত্যাখ্যান করেছে ইরান। ওয়াশিংটনের অযৌক্তিক প্রত্যাশা, বারবার অবস্থান পরিবর্তন ও নৌ অবরোধের জেরে এমন সিদ্ধান্ত বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরন। এদিকে চুক্তি না করলে গোটা ইরানকে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এর মধ্যেই ওমান উপসাগরে ইরানের পতাকাবাহী জাহাজ আটক করেছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। জলদস্যুতা আখ্যা দিয়ে পাল্টা জবাবের হুঁশিয়ারি দিয়েছে তেহরান। পাকিস্তানের ইসলামাবাদে চলছে ওয়াশিংটন তেহরান দ্বিতীয় দফার বৈঠকের প্রস্তুতি। এর মধ্যেই শান্তি আলোচনায় অংশ নেবে না বলে জানিয়েছে ইরান। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানায়, যুক্তরাষ্ট্রের অতিরিক্ত দাবি দেওয়া, অযৌক্তিক অনুরোধ, বারবার অবস্থান পরিবর্তন, পরস্পর বিরোধী বিবৃতি আলোচনার অগ্রগতিতে বাধা হয়ে দাঁড়িয়েছে। ইরানের পারমাণবিক অধিকার কেড়ে নেয়ার কোনো অধিকার যুক্তরাষ্ট্রের নেই বলে মন্তব্য করেছেন ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। প্রশ্ন তোলেন, একটি জাতির অধিকার কেড়ে নেয়ার তারা কে? আমরা এই যুদ্ধের সূচনাকারী নই, কোথাও আক্রমণ করিনি, এমনকি এখনো কারো ওপর আক্রমণ চালানোর কোনো ইচ্ছাও নেই। আমরা আমাদের অধিকার চাইছি, কিন্তু তারা জোর জবস্তির মাধ্যমে একটি জাতি, একটি সমাজের অধিকার অস্বীকারের চেষ্টা করছে। তারা নাকি ঠিক করে দিয়েছে আমরা এই অধিকার প্রয়োগ করতে পারবো না। কেন? কি অপরাধ করেছি আমরা? তোমরা কে যে এমন সিদ্ধান্ত নেবে? এদিকে চুক্তিতে সই না করলে আবারও ইরানের প্রতিটি বিদ্যুৎ কেন্দ্র ও সেতু গুঁড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার নিজের ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে এ হুঁশিয়ারি দেন তিনি। ট্রাম্প বলেন, ওয়াশিংটন ন্যায্য এবং যৌক্তিক একটি চুক্তির প্রস্তাব দিয়েছে। এই প্রস্তাব ইরান গ্রহণ না করলে পুরো দেশ গুঁড়িয়ে দেয়া হবে। ইরান যুদ্ধবিরতি চুক্তির চরম লঙ্ঘন করেছে বলেও অভিযোগ করেন ট্রাম্প। হুমকি ধামকির মধ্যেই ওমান উপসাগরে তুস্কা নামের ইরানের পতাকাবাহী একটি কার্গো জাহাজ আটক করেছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। ট্রুথ সোশ্যালে নিজেই এ তথ্য জানান ডোনাল্ড ট্রাম্প। জাহাজটি মার্কিন নৌ অবরোধ ভাঙার চেষ্টা করলে হামলা চালানো হয় বলে জানান তিনি। অর্জিতা শেরজিন, সময় সংবাদ। এদিকে ইরান শান্তি আলোচনা প্রত্যাখ্যান করলেও মার্কিন উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের ইসলামাবাদ সফরে যাওয়ার কথা রয়েছে। সোমবার মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে দলটি পাকিস্তান যেতে পারে। হোয়াইট হাউসের পক্ষ থেকে তথ্য জানানো হয়েছে। যদিও এর আগে ভ্যান্সের ইসলামাবাদ সফর নিয়ে ধোঁয়াশা তৈরি হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, নিরাপত্তাজনিত কারণে জেডি ভ্যান্স সফরে যাচ্ছেন না। ট্রাম্পের এই বক্তব্যের কিছুক্ষণের মধ্যেই হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয় ভ্যান্সই এই প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনার মাঝে যুক্তরাষ্ট্র ইরান আলোচনায় অচলাবস্থা আরও স্পষ্ট। তেহরান বলছে, ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় অগ্রগতি থাকলেও চূড়ান্ত সমঝোতা থেকে তারা এখনও অনেকটাই দূরে। এদিকে যে কোনো মুহূর্তে নতুন সংঘাতের জন্য ইরান প্রস্তুত বলে জানিয়েছেন পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। মধ্যপ্রাচ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশলগত জলপথ হরমুজ প্রণালী আবারও উত্তেজনার কেন্দ্রে। ইরানের পার্লামেন্ট স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় কিছু অগ্রগতি হলেও মৌলিক মতপার্থক্য রয়েছে। তার মতে, চূড়ান্ত সমঝোতা থেকে এখনও অনেক দূরে তেহরান। তাই যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার আগেই নতুন সংঘাতের শঙ্কা দেখা দিয়েছে। গালিবাফের অভিযোগ, যুক্তরাষ্ট্র ইরানি বন্দরে নৌ অবরোধ চালিয়ে যাচ্ছে। একে অজ্ঞ ও ভুল সিদ্ধান্ত আখ্যা দেন তিনি। একই সঙ্গে হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানের জাহাজকে বাধা দেয়া হলে হরমুজে অন্য কোনো জাহাজ চলাচলও নিরাপদ থাকবে না। ইরানের সামরিক বাহিনী যে কোনো পরিস্থিতির জন্য পূর্ণ প্রস্তুত, এমন বার্তাও দেন তিনি।
এদিকে রোববার হরমুজ প্রণালী অতিক্রমের চেষ্টা করলে দুটি তেলবাহী ট্যাঙ্কার ফিরিয়ে দেয় ইরানের সশস্ত্র বাহিনী। তাসনিম নিউজের প্রতিবেদনে বলা হয়, বতসোয়ানা ও অ্যাঙ্গোলার পতাকাযুক্ত এই দুটি ট্যাঙ্কার হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার চেষ্টা করছিল। তবে সশস্ত্র বাহিনীর সময়োপযোগী পদক্ষেপের কারণে সেগুলো গতিপথ পরিবর্তন করে পিছু হটতে বাধ্য হয়। ইরান আগেই ঘোষণা করে তাদের বন্দরে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ তুলে না নেওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ রাখা হবে। সেই ঘোষণার পর থেকে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহের জন্য গুরুত্বপূর্ণ নৌপথটিতে কঠোর অবস্থান নিয়েছে তেহরান। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধের আগের সময়ের তুলনায় এখন আরও দ্রুত গতিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণ ব্যবস্থা হালনাগাদ ও পুনর্গঠন করছে ইরান। দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড বাহিনীর এরোস্পেস ফোর্সের কমান্ডার জেনারেল মাজিদ মুসাভি এমন দাবি করেছেন। স্থানীয় সময় রোববার ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম নূর নিউজকে দেওয়া বক্তব্যে মেজর জেনারেল মাজিদ মুসাভি এ কথা জানান। মুসাভি বলেন, যুদ্ধবিরতির সময় শত্রুপক্ষ তাদের গোলাবারুদ পুনর্গঠন করতে পারেনি, যা ইরানের সঙ্গে বড় পার্থক্য তৈরি করেছে। তিনি আরও বলেন, যুদ্ধবিরতির সময় ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণ প্ল্যাটফর্ম হালনাগাদ ও পুনরায় প্রস্তুত করার গতি যুদ্ধের আগের সময়ের চেয়েও বেশি। শত্রুপক্ষ নিজেরা এমন সক্ষমতা তৈরি করতে অক্ষম এবং বিশ্বের অন্য প্রান্ত থেকে গোলাবারুদ আনতে হচ্ছে বলে দাবি করেন তিনি। যুদ্ধবিরতির পর লেবাননের দক্ষিণাঞ্চলে ফিরতে শুরু করেছেন বাস্তুচ্যুত বাসিন্দারা। তবে ফিরে এসে ধ্বংসস্তূপ ছাড়া খুঁজে পাচ্ছেন না কিছুই। ইসরায়েলি বর্বরতায় ধ্বংস হয়ে গেছে তাদের ঘরবাড়ি, অনেকে হারিয়েছেন শেষ আশ্রয়স্থল। যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে সংশয় প্রকাশ করেন বাসিন্দারা। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে হাজারো স্বপ্ন, চোখে মুখে স্পষ্ট হারানোর ছাপ। ভাঙা কংক্রিটে দাঁড়িয়ে খুঁজছেন জীবনের অবশিষ্ট চিহ্ন। এই চরম বাস্তবতা লেবাননের দক্ষিণাঞ্চলের, যেখানে যুদ্ধবিরতির পর নিজের শহরে ফিরতে শুরু করেছেন বাস্তুচ্যুত বাসিন্দারা। ধসে পড়া দেয়াল আর কংক্রিটের মাঝে স্পষ্ট হয়ে উঠেছে ইসরায়েলি বর্বরতার ছাপ। যুদ্ধ শুরুর প্রথম দিন 3 মেয়েকে নিয়ে অন্য শহরে পালিয়ে যেতে বাধ্য হন তিনি। ফিরে এসে ধ্বংসস্তূপ ছাড়া কিছুই খুঁজে পাননি। ইসরায়েলি হামলায় ধ্বংস হয়ে গেছে তার ঘরবাড়ি। আমি আমার জিনিসপত্র খুঁজতে ফিরে এসেছি। ধ্বংসস্তূপের নিচ থেকে স্মৃতি খুঁজে পাওয়া যায় কিনা দেখছি। শেষ পর্যন্ত আমাকে আমার বোনের বাসায় গিয়ে থাকতে হবে। আমাদের আর কোনো বাড়ি নেই। এটি আমার স্বামীর একটি ছবি, যে স্মৃতিগুলোর কিছু আমি খুঁজে পেয়েছি। লেবাননের হিসাব অনুযায়ী যুদ্ধে ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন 2000-এর বেশি মানুষ। বাস্তুচ্যুত হয়েছেন অন্তত 12 লাখ বাসিন্দা। আশ্রয়স্থল ধ্বংস হওয়ায় মাথা গোজার ঠাঁই পাচ্ছেন না অনেকে। আমি শিগগিরই আবার ফিরে যাওয়ার কথা ভাবছি। আমার কাপড় চোপড় গোছাচ্ছি, তারপর যেখানে ছিলাম সেখানেই ফিরে যাব। ইসরায়েল প্রতিদিনই হামলা চালাচ্ছে, তাদের বিশ্বাস করা যায় না। আমরা শুধু বাড়িটা দেখে যেতে এসেছি, তারপর চলে যাব। এদিকে যুদ্ধবিরতি ঘিরে কূটনৈতিক বার্তা দিচ্ছে ওয়াশিংটন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ইসরায়েলকে লেবাননে হামলা না চালানোর নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। 10 দিনের এই যুদ্ধবিরতি চুক্তি নতুন আশার জন্ম দিলেও তার স্থায়িত্ব নিয়ে প্রশ্ন রয়েছে জনমনে। বরকতুল্লাহ, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। যুক্তরাষ্ট্রের লুইজিয়ানায় বন্দুক হামলায় প্রাণ গেল 8 শিশুর, আহত 2। পালিয়ে যাওয়ার সময় পুলিশের গুলিতে সন্দেহভাজন ব্যক্তি নিহত। অ্যাপস্টাইন ফাইল বিতর্ক থেকে দৃষ্টি সরাতেই ইরান যুদ্ধে জড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি লড়াইয়ে অংশগ্রহণে রয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর মদত। সম্প্রতি মিশিগানে এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এমন দাবি করেছেন সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস। যুক্তরাষ্ট্র তার মিত্রদের কাছে বিশ্বাস হারাচ্ছে দাবি তার। যদিও হ্যারিসের এসব বক্তব্য আমলে না নিয়ে ইসরায়েলকে পরম মিত্র হিসেবে আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস দাবি করেছেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর কারণে ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়েছেন ডোনাল্ড ট্রাম্প। গত শনিবার এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে কামালা বলেন, এই যুদ্ধ আমেরিকান জনগণ চায় না। এটি মার্কিন সামরিক বাহিনীর সদস্যদের প্রাণ ঝুঁকিতে ফেলেছে বলে দাবি করে তিনি বলেন, অ্যাপস্টাইন ফাইল বিতর্ক থেকে দৃষ্টি সরাতেই ইরান যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প।
I am thinking about it. বক্তব্যে ট্রাম্প প্রশাসনকে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত, নিষ্ঠুর ও অযোগ্য আখ্যা দেন কামালা। তার মতে আন্তর্জাতিক নিয়ম, বিশেষ করে সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার মতো নীতিগুলো ট্রাম্প উপেক্ষা করছেন। এর ফলে যুক্তরাষ্ট্র মিত্রদের কাছে অবিশ্বস্ত হয়ে পড়েছে। ইরান যুদ্ধ ঘিরে কামালার কড়া সমালোচনার মধ্যেই ইসরায়েলকে পরম মিত্র হিসেবে আখ্যা দিয়েছেন ট্রাম্প। নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি জানান, মানুষ ইসরায়েলকে পছন্দ করুক আর না করুক, তারা যুক্তরাষ্ট্রের পরম মিত্র হিসেবে নিজেদের প্রমাণ করেছে। শুধু কামালা হ্যারিস বা ডেমোক্রেটিক পার্টির সদস্যই নন, ইরান যুদ্ধে জড়ানো নিয়ে নিজ সমর্থকদেরও তোপের মুখে পড়েছেন ট্রাম্প। পাশাপাশি আন্তর্জাতিক মহলেও তীব্র সমালোচনা হচ্ছে। যুদ্ধ শুরুর প্রথম দিকে নিজেদের আকাশ ব্যবহার করে মার্কিন ঘাঁটিগুলো থেকে হামলা চালানো যাবে না বলে জানিয়ে দেয় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ। এমনকি ইরান যুদ্ধে না জড়ানোর বিষয়ে স্পষ্ট বার্তা দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। ট্রাম্পের হুমকি ধমকিকে পাগলামি বলে মন্তব্য করেছেন পোপ লিও। এদিকে সম্প্রতি প্রকাশিত আন্তর্জাতিক বাজার গবেষণা ও তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান ইউগফের এক জরিপে দেখা গেছে 2028 সালে সম্ভাব্য ডেমোক্র্যাট প্রার্থীদের মধ্যে অনেক এগিয়ে কামালা। বিশ্লেষকদের মতে রাজনীতিতে মোমেন্টাম দ্রুত বদলায়। তাই 2028 সালে কামালার সম্ভাব্য প্রত্যাবর্তনকে রিপাবলিকানদের হালকাভাবে নেওয়া উচিত হবে না বলে মত তাদের। That is not what we heard from Donald Trump. নাসরিন রুমি, সময় সংবাদ। যুদ্ধবিরতি ও হরমুজ প্রণালী ঘিরে অনিশ্চয়তার মধ্যেই তীব্র হচ্ছে ইরান যুক্তরাষ্ট্র বাকযুদ্ধ। এর মধ্যে 1 ঘন্টায় 7টি মিথ্যা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনটাই দাবি করেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তিনি জানান, এই মিথ্যাচার দিয়ে ওয়াশিংটন যুদ্ধে যেমন জিততে পারেননি, তেমনি আলোচনায়ও এর কোনো ফল পাবে না। ইরানের বিরুদ্ধে সংঘাত ঘিরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রায়ই তার বক্তব্য পরিবর্তন করতে দেখা গেছে। এ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে তার বিশ্বাসযোগ্যতা নিয়ে উঠছে প্রশ্ন। ট্রাম্পের এমন আচরণ নিয়ে এবার সরাসরি সমালোচনা করেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তিনি অভিযোগ করেন, মার্কিন প্রেসিডেন্ট 1 ঘন্টায় 7টি মিথ্যা দাবি করেছেন। ঘটনা সূত্রপাত যখন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি প্রথম 10 দিনের যুদ্ধবিরতির সময় হরমুজ প্রণালী আংশিক খোলার ঘোষণা দেন। কিন্তু একদিনের ব্যবধানে তেহরান আবার জানায় প্রণালীতে আগের মতোই কঠোর সামরিক নিয়ন্ত্রণে ফিরেছে। এরই প্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে 1 ঘন্টার মধ্যে একাধিক দাবি করেন ডোনাল্ড ট্রাম্প। ইরানের দাবি, তার এই 7টি বক্তব্যই ছিল মিথ্যা বা বিভ্রান্তিকর। 7টি দাবির মধ্যে ছিল হরমুজে নৌ অবরোধ শিগগিরই শেষ হবে, যা বাস্তবে বহাল ছিল। ইরান আর কখনো হরমুজ বন্ধ করবে না, যদিও এমন কোনো আনুষ্ঠানিক প্রতিশ্রুতি দেয়নি তেহরান। ট্রাম্প আরও দাবি করেন, প্রণালী খোলা লেবানন পরিস্থিতির সঙ্গে সম্পর্কহীন, যেখানে ইরান সেটিকে যুদ্ধবিরতির অংশ বলছে। শান্তি চুক্তির বেশিরভাগ শর্তে সম্মতি হয়ে গেছে, যা তেহরান অস্বীকার করছে। মার্কিন প্রেসিডেন্ট আরও দাবি করেন, যুক্তরাষ্ট্র আলোচনায় অগ্রগতি অর্জন করেছে। অন্যদিকে ইরান বলছে আলোচনা ব্যর্থ হয়েছে। ইরান যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিচ্ছে, বরং তারা অতিরিক্ত দাবির অভিযোগ তুলছে। উত্তেজনা দ্রুত কমে আসছে, যেখানে বাস্তবে সামরিক নিয়ন্ত্রণ আরও জোরদার করা হয়েছে। গালিবাফ বলেন, যুদ্ধ কিংবা আলোচনায় মিথ্যা তথ্য কোনো কৌশলগত সাফল্য এনে দেয় না, বরং মিডিয়া যুদ্ধ ও জনমত প্রভাবিত করার প্রচেষ্টা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে বলেও উদ্বেগ জানান তিনি। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। হামরুবেলার টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করে কথা বলছেন স্বাস্থ্যমন্ত্রী। সরাসরি যাচ্ছে সেখানে। বুকের দুধ ইজ দ্য বেস্ট মেডিসিন ফর দ্য চিলড্রেন। আমাদের বর্তমান মায়েরা কিছু মাস স্টাইল করে আর কিছু বা তার কর্মব্যস্ততার কারণে তারা ব্রেস্ট ফিডিং করায় না বাচ্চাদেরকে। দ্যাট ইজ এ ভেরি ব্যাড সাইন, এন্ড ডিউ টু দ্য deficiency of breastfeeding আমাদের বাচ্চাদের রেসিস্ট্যান্স, পুষ্টি দিন দিন কমে যাচ্ছে, যেই কারণে হামের মতন একটা ভয়াবহ রোগ আমাদেরকে বিব্রত করে ফেলতেছে। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে, আমাদের কত মায়ের বুক খালি করে নিয়ে যাচ্ছে। ইউ হ্যাভ টু বি কেয়ারফুল। আপনারা, আমি অনুরোধ করব, আপনাদের যার যার ঘরের স্ত্রী কন্যাদেরকে আপনারা বলবেন বাচ্চাদেরকে যেন ব্রেস্ট ফিডিং করান। আমাদের মায়েরা আমাদেরকে মিনিমাম 1 বছর ব্রেস্ট ফিডিং করিয়েছে। কাজে এই জিনিসটার প্রতি আপনারা খেয়াল রাখবেন। প্রিয় সুধীবৃন্দ,
I want to thank again to UNICEF for arranging such a very beautiful assembly to start the vaccination program here. The Honorable Deputy Chief of Mission, we are really grateful to your country for all of your cooperation. Your hands of cooperation, we hope, will stand for us forever, for all the time to come in future. UNICEF, World Health Organization, we also expect your continuous help because you know we are not a poor country now, we are developing, alhamdulillah. Our manpower is very strong. They can contribute what they want to contribute. Just we need some help from your developed asset and developed theories and developed ways of treatment and supplies of different things to safeguard our people for the time to come ahead. হামরুবেলা টিকাদান ক্যাম্পের উদ্বোধন করে কথা বলছেন স্বাস্থ্যমন্ত্রী। সরাসরি যুক্ত ছিলাম সেখানে। স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্যের বাকি অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। দেখছেন আন্তর্জাতিক সময়, সঙ্গেই থাকুন। যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যে বন্দুক হামলায় অন্তত ৮ শিশু নিহত হয়েছে, আহত হয়েছেন আরও 2 জন। নিহত শিশুদের বয়স 1 থেকে প্রায় 14 বছরের মধ্যে। পুলিশ জানায় ঘটনাস্থল 3টি আলাদা এলাকায় বিস্তৃত ছিল। গুলিবিদ্ধদের মধ্যে কয়েকজন হামলাকারীর আত্মীয় ছিল বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় সময় রোববার ভোরে যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের শ্রেভেপোর্ট শহর সাক্ষী হল এক মর্মান্তিক ঘটনার। বন্দুকধারীদের গুলিতে প্রাণ গেল কয়েক শিশুর, সেই সঙ্গে আহত হয়েছেন আরও কয়েকজন। স্থানীয় পুলিশ জানায় পারিবারিক কলহের জেরে এই মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। পুলিশ বলছে 3টি আলাদা এলাকায় বিস্তৃত ছিল ঘটনাস্থল। পাশাপাশি 2টি আবাসিক ভবন টার্গেট করে গুলি চালায় ওই বন্দুকধারী। গুলিবিদ্ধদের মধ্যে কয়েকজন শিশু হামলাকারীর আত্মীয় ছিল বলেও ধারণা পুলিশের। নিহত শিশুদের বয়স 1 থেকে প্রায় 14 বছরের মধ্যে। ঘটনার পর সন্দেহভাজন ব্যক্তি গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশ ধাওয়া করে তাকে গুলি করলে মারা যায় ওই বন্দুকধারী। পরে পুরো এলাকা ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী এবং শুরু হয় তদন্ত। লুইজিয়ানা স্টেট পুলিশ এই ঘটনার তদন্তে নেমেছে, সংগ্রহ করছে বিস্তারিত তথ্য। তদন্তকারী কর্মকর্তারা সাধারণ মানুষের কাছেও সহযোগিতা চেয়েছেন। কেউ যদি এই ঘটনার কোনো ছবি, ভিডিও বা তথ্য পেয়ে থাকেন তা দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে দেওয়ার আহ্বান জানানো হয়। তবে এখন পর্যন্ত এই ঘটনার সুনির্দিষ্ট কারণ পুরোপুরি স্পষ্ট করতে পারেনি লুইজিয়ানা পুলিশ। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। স্টিলটেক মানে গুণগত মানের নিশ্চয়তা। ইটস অল অ্যাবাউট স্টেনলেস স্টাইল। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় একটি ছোট বিমান বিধ্বস্তে পাইলট নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শী জানান স্থানীয় সময় রোববার পাসকো কাউন্টিতে আবাসিক এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়। একটি বাড়ির মাঝামাঝি ফাঁকা জায়গায় আছড়ে পড়ে এবং সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় তাতে। কর্তৃপক্ষ জানিয়েছে বিমানটিতে শুধু পাইলটে ছিলেন। এটি ট্যাম্পা নর্থ অ্যারো পার্ক থেকে উড্ডয়ন করেছিল। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে শুরু হয়েছে তদন্ত। আন্তর্জাতিক সময় আরও থাকছে। গাজায় যুদ্ধবিরতি মানছে না ইসরায়েল। গোলাবর্ষণে 2 ফিলিস্তিনি নিহত। পশ্চিম তীরেও হামলা। প্রথম ধাপের শর্ত বাস্তবায়ন হলেই দ্বিতীয় দফার আলোচনা। ভারতের তামিলনাড়ুতে আতশবাজি কারখানা বিস্ফোরণে অন্তত 23 জন নিহত হয়েছেন। আহত 6 জনের মধ্যে 4 জনের অবস্থা আশঙ্কাজনক। তামিলনাড়ুর ভিরুধুনগর জেলার কাটানাপট্টি এলাকায় একটি আতশবাজি কারখানায় বিস্ফোরণের সময় প্রায় 30 জন শ্রমিক কাজ করছিলেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বিস্ফোরণের তীব্রতায় ভবনের একটি অংশ ধসে পড়ে, ফলে হতাহতের সংখ্যা বাড়ে। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে এবং ঘটনাস্থলে উদ্ধার অভিযান জোরদার করা হয়েছে। ঘটনায় শোক প্রকাশ করে দ্রুত উদ্ধার তৎপরতার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। বিস্ফোরণের কারণ তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। মালয়েশিয়ার সাবাহ অঙ্গরাজ্যে ভয়াবহ আগুনে পুড়ে গেছে অন্তত 1000 ঘরবাড়ি। এতে বাস্তুচ্যুত হয়ে পড়েছেন হাজারো মানুষ। তবে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। স্থানীয় সময় রোববার ভোরে বর্নিও দ্বীপের সান্দাকান জেলার একটি ভাসমান গ্রামে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে দমকল বাহিনী। প্রবল বাতাস ও ঘনবসতির কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পাশাপাশি ভাটার কারণে পানি সংগ্রহে সমস্যা হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতেও বেগ পেতে হয়।
পুলিশ জানিয়েছে এই ঘটনায় 9,000-এর বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। পরিস্থিতি মোকাবিলায় এখন মানুষের নিরাপত্তা ও তাৎক্ষণিক সহায়তাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। দেখছেন আন্তর্জাতিক সময়। যুদ্ধবিরতি সত্ত্বেও গাজায় অব্যাহত রয়েছে ইসরায়েলি আগ্রাসন। দখলদার বাহিনীর হামলায় আবারও 2 ফিলিস্তিনি নিহত এবং 4 জন আহত হয়েছেন। পশ্চিম তীরে আহত হয়েছে আরও 1 ফিলিস্তিনি কিশোর। এদিকে দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি আলোচনায় যেতে হলে প্রথম ধাপের সব শর্ত সম্পূর্ণ বাস্তবায়ন করতে হবে বলে সাফ জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরায়েলি বাহিনীর হামলা ও গুলিবর্ষণ থামছেই না। রোববার গাজার উত্তরাঞ্চলের দেইর আল বালা ও জাবালিয়া শরণার্থী শিবিরে হামলা চালায় দখলদার বাহিনী। এতে হতাহতের ঘটনা ঘটে। কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েল প্রায় 2400 বার তা লঙ্ঘন করেছে। এতে বহু মানুষ নিহত হয়েছে ও হাজারো মানুষ আহত হয়েছেন। এ পরিস্থিতির মধ্যেই ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস জানিয়েছে দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি আলোচনায় যেতে হলে প্রথম ধাপের সব শর্ত সম্পূর্ণ বাস্তবায়ন করতে হবে। সংগঠনটি মিশর ও মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনায় অংশ নিলেও ইসরায়েল বারবার চুক্তি ভঙ্গ করেছে এবং সেনা প্রত্যাহার ও পুনর্গঠনের মতো মূল শর্ত মানছে না বলে অভিযোগ হামাসের, যে কারণে অনিশ্চয়তার মুখে যুদ্ধবিরতি প্রক্রিয়া। অক্টোবর 2023 থেকে শুরু হওয়া যুদ্ধের পর থেকে গাজায় ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞ চলছে। পুরো অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী চলমান যুদ্ধবিরতি লঙ্ঘনে এখন পর্যন্ত 773 জন ফিলিস্তিনি নিহত এবং 2171 জন আহত হয়েছেন। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়। ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন ঘিরে শেষ সময়ে জমে উঠেছে প্রচারণা। ভোটারদের টানতে একে অন্যের বিরুদ্ধে অভিযোগ তুলছেন প্রার্থীরা, দিচ্ছেন উন্নয়নের প্রতিশ্রুতি। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। अपना जाल मूली खिलाओ, कितने का होता है आपका जाल मूली? 10 20 हाँ जो भी है बना दो। ভোটের প্রচারে এসে ঝালমুড়ি কিনছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এমন দৃশ্য ধরা পড়েছে পশ্চিমবঙ্গে। রোববার বাঁকুড়া ও পুরুলিয়ায় বিধানসভার নির্বাচনী প্রচারণায় যোগ দেন তিনি। 10 रुपए देना है नहीं भाई, ऐसा नहीं। লোকসভায় 131তম সংবিধান সংশোধনী বিল পাশ করতে না পারার দায় কংগ্রেস তৃণমূলের ঘাড়ে চাপিয়ে দেশের নারীদের মন জয় করতে চাচ্ছে ভারতীয় জনতা পার্টি বিজেপি। এদিন রাজ্যের প্রায় অর্ধেক নারী ভোটারকে লক্ষ্য করে ভোট চান নরেন্দ্র মোদী। कांग्रेस के साथ मिलकर টিএমসি কংগ্রেসের সাথে মিলে ষড়যন্ত্র করেছে। ওরা মহিলাদের 33% সিট দেওয়ার নিয়ম কার্যকর হতে দেয়নি। नहीं बनने दिया। শেষ সময়ের প্রচারণার অংশ হিসেবে রোববার হুগলি বর্ধমানে সভা করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নারী বিলকে বিজেপির নোংরা রাজনৈতিক কৌশল বলেও মন্তব্য করেন তিনি। ভোটের আগে চালাকি, শুধু মিথ্যে কথা বলে বলে পেরিয়ে যাবে। যারা আজকে বিজেপি করে অত্যাচার করছেন, শুধু মনে রাখবেন এইটাই লাস্ট, রেকর্ড কিন্তু থেকে যাবে। মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত প্রথম দফার প্রচার করতে পারবে রাজনৈতিক দলগুলো। বিশ্লেষকরা বলছেন তৃণমূল ও বিজেপি দুটো দলই নিজেদের মতো করে এবার নির্বাচনী প্রচারের মাটি আঁকড়ে ধরেছে। ভোটার তালিকার সংশোধনে বাদ যাওয়া 91 লাখ ভোটারের ইস্যু এই দুই দলের ভোট বাক্সেই কম বেশি প্রভাব ফেলবে বলে মনে করছেন তারা। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। এ বিষয়ে বিস্তারিত জানাতে কলকাতায় আছেন সহকর্মী সুব্রত আচার্য, সরাসরি যাচ্ছে তার কাছে। দেখুন, শেষ মুহূর্তের প্রচারে সবগুলো রাজনৈতিক দল যে যার মতো করে ভোটারদের জানার চেষ্টা করবেন, এইটি স্বাভাবিক। আপনি জানেন যে ভারতে যে 5টি বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করেছে জাতীয় নির্বাচন কমিশন, তার মধ্যে ইতিমধ্যেই 3টি বিধানসভা নির্বাচন শেষ হয়ে গিয়েছে। বাকি দুটো বিধানসভা নির্বাচনের 2 দফার, প্রথম দফার এবং তামিলনাড়ুতে 1 দফার ভোটের প্রচার আগামীকাল অর্থাৎ মঙ্গলবার 21 তারিখ মধ্যরাত
পর্যন্ত প্রচারণা হবে। ফলত এই দুটো রাজ্যের মধ্যে সবচেয়ে আলোচিত, চর্চিত এবং কোনো ক্ষেত্রে বিতর্কিত যে রাজনৈতিক প্রচারণার ক্ষেত্রে আমরা দেখেছি যে কেউ কাউকে এক চুল মাটি ছাড়তে নারাজ। আপনি জানেন যে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতে ভারতের কেন্দ্রীয় মন্ত্রীরা যেরকম ভাবে এসেছেন, প্রধানমন্ত্রী নিজে এসেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী নিজে এসেছেন। আজকে রাজনাথ সিং অর্থাৎ প্রতিরক্ষা মন্ত্রী তিনি আসবেন। এর আগে আমরা দেখেছি কংগ্রেসের শীর্ষ নেতা রাহুল গান্ধীকে, আজকে মল্লিকার্জুন খড়গে তাকে দেখা যাবে। এর আগে আমরা যদিও দেখেছি একবার দুবার এসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নবীন নীতিন, তিনি আবারও আসবেন আজকে। আর অন্যদিকে এই বিজেপির তাবড় শীর্ষ নেতাদের সঙ্গে চোখে চোখ রেখে যেরকমটি নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশ করার পরই রাজ্যের শীর্ষ ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বর্তমান মুখ্যমন্ত্রী এবং এই দলটির দ্বিতীয় সর্বোচ্চ নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় একই রকম ভাবে কিন্তু আজকে কলকাতার বিভিন্ন জায়গাতে সভা, রোড শো এবং র্যালি করার কথা রয়েছে। এই প্রচারণায় যে বিষয়গুলো আসছে, আপনি জানেন যে এই ভোটার তালিকা নিবিড় সংশোধনের বিষয়টি এসছে, বাংলাদেশের অবৈধ অনুপ্রবেশকারী সেই বিষয়টি এসছে এবং দুর্নীতি, ভয়, এই বিষয়গুলো কিন্তু পারস্পরিক দিক থেকে তৃণমূল কংগ্রেস রাজ্যের শাসক দল তাদের বিরুদ্ধে কেন্দ্রের শাসক দল বিজেপি একেবারে টার্গেট করে প্রচারণায় এসেছে। এবার জানিয়ে রাখি যে প্রথম দফার যে ভোট, সেই ভোটটি কতটা গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। আপনারা জানেন যে প্রথম দফার যে ভোট পশ্চিমবঙ্গে রাখা হয়েছে, অর্থাৎ উত্তরের জেলাগুলো 16টি জেলাতে 152টি আসনে ভোট হবে। এর আগে যখন সবশেষ নির্বাচন আমরা দেখেছি 2021 সালের বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনে কিন্তু এই উত্তরের জেলাগুলোতে প্রায় অনেক ক্ষেত্রেই এগিয়েছিল বিজেপি। ফলে বিজেপির কাছ থেকে উত্তরের এই জেলাগুলোর আসন তৃণমূল আবার ছিনিয়ে নিতে পারে কিনা, কিংবা বিজেপি তাদের ধরে রাখা আসনগুলো থেকে বাড়িয়ে সংখ্যা বাড়াতে পারে কিনা, সেই লক্ষ্যেই কিন্তু বিজেপি নেতৃত্বরা আমরা দেখেছি যে প্রথম দফার 152টি আসনকে টার্গেট করেই নির্বাচনী লড়াই লড়েছে। আপনি জানেন যে গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জঙ্গলমহলে নির্বাচনী সভা করেছেন। তিনি কিছু ক্ষেত্রে নতুন একটা কৌশল দেখা গিয়েছে। অনেকেই যারা বিজেপিকে সমালোচনা করেন বা তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেন, তারা বলছেন যে প্রধানমন্ত্রী যেভাবে ঝালমুড়ি দোকানে দাঁড়িয়ে ঝালমুড়ি মাখা খেলেন, ঠিক এই রকম রাজনৈতিক কৌশল কিন্তু তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা গেছে। তো নির্বাচনী প্রচারণা এই বৈচিত্র্য যেমন রয়েছে, তেমন নির্বাচনী সহিংসতারও কিন্তু ছোটখাটো কথা আসছে। আমরা বর্ধমান এবং দক্ষিণ 24 পরগনার গতকাল রাতে ছোটখাটো কয়েকটি বিচ্ছিন্ন ঘটনার খবর আমাদের কাছে রয়েছে। তো সব মিলিয়ে নির্বাচনী প্রচারণার আর মাত্র কয়েক ঘন্টা বাকি। সেই প্রচারণা শেষ সময়টি সব রাজনৈতিক দল কাজে লাগানোর চেষ্টা করছে। তো এই ছিল আমার কাছে ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে আমার কাছে থাকা সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম কলকাতায়। মধ্যপ্রাচ্যে উত্তেজনার আঁচ লেগেছে দক্ষিণ কোরিয়ার জ্বালানি বাজারে। হরমুজ প্রণালী এড়িয়ে বিকল্প রুট ব্যবহার এবং কৌশলগত মজুদ বৃদ্ধি করে জ্বালানি নিরাপত্তা নিশ্চিতের চেষ্টা করছে সিউল। দেশটির সরকার বলছে বর্তমান মজুদ দিয়ে 3 মাসের বেশি সময় স্বাভাবিক কার্যক্রম চালানো সম্ভব। দক্ষিণ কোরিয়া থেকে আরও জানাচ্ছেন মোহাম্মদ হানিফ। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত, বিশেষ করে ইরানকে ঘিরে উত্তেজনা এবং গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীতে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ায় বিশ্বব্যাপী জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি করেছে। দক্ষিণ কোরিয়া প্রায় শতভাগই জ্বালানি আমদানির উপর নির্ভরশীল, যার বড় অংশই মধ্যপ্রাচ্য থেকে আসে। ফলে সরবরাহ বিঘ্নিত হওয়ায় দেশটির অর্থনীতি ও শিল্প খাতে সরাসরি প্রভাব ফেলেছে। মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে সৃষ্ট জ্বালানি সংকটে দক্ষিণ কোরিয়া ইতিমধ্যেই স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদী 2 ধরনের কৌশলই গ্রহণ করেছে। যেই কৌশলগুলোর মধ্যে রয়েছে বিকল্প উৎস থেকে তেল সংগ্রহ, মূল্য নিয়ন্ত্রণ, জ্বালানি সাশ্রয় এবং নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ। সব মিলিয়ে একটি সমন্বিত নীতির মাধ্যমে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে দক্ষিণ কোরিয়ার সরকার। সরকার ইতিমধ্যে কাজাকিস্তান, ওমান, সৌদি আরব ও কাতারের সঙ্গে চুক্তির মাধ্যমে 273 মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল ও ন্যাফতা সংগ্রহ করতে নিশ্চিত হয়েছে।
সরকার বলছে এই মজুদ দিয়ে 3 মাসেরও বেশি স্বাভাবিক অর্থনৈতিক কার্যক্রম চালানো সম্ভব। বিকল্প রুট ব্যবহার করে হরমুজ প্রণালীর উপর নির্ভরশীলতা কমানোর চেষ্টা করছে দক্ষিণ কোরিয়া। আরেকটি পদক্ষেপ হচ্ছে জরুরি বাজেট ও মূল্য নিয়ন্ত্রণ। প্রায় $17 বিলিয়ন অতিরিক্ত বাজেট ঘোষণা করেছে দেশটির সরকার। বড় এই বাজেটে থাকছে জ্বালানি নিয়ন্ত্রণে ভোক্তাদের জন্য ভর্তুকি, যা বাজারে মূল্য নিয়ন্ত্রণ ও জনগণের উপর চাপ কমাতে সহায়ক হবে। দক্ষিণ কোরিয়ার আরেকটি কৌশল হচ্ছে সরকারি কর্মীদের জন্য গাড়ি চলাচলে বিধিনিষেধ। ধারাবাহিক গাড়ির নম্বর অনুযায়ী সপ্তাহে একদিন গাড়ি না চালানোর নীতি গ্রহণ করেছে দেশটি। পাশাপাশি জনপর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারের সচেতনতার আহ্বান জানিয়েছে দেশটির সরকার। বিশেষজ্ঞরা বলছেন এশিয়ার দেশগুলো জ্বালানি আমদানির উপর নির্ভরশীল। সংঘাত দীর্ঘায়িত হলে অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে যেতে পারে, যা মূল্যস্ফীতি বাড়ার আশঙ্কা রয়েছে। তবে সংকট দীর্ঘ হলে এই কৌশল ব্যবস্থা কার্যকারিতা কতটুকু ভূমিকা রাখবে সেটি এখন বড় প্রশ্ন। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ, সময় সংবাদ। মধ্যপ্রাচ্যের সংঘাত আর হরমুজ প্রণালীর অচলাবস্থায় বিশ্বজুড়ে তীব্র হচ্ছে জেট ফুয়েল সংকট। মে মাস থেকে ইউরোপের শত শত ফ্লাইট বাতিলের আশঙ্কা করছে ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন। বিমানের জ্বালানি তেলের আকাশচুম্বী দাম আর সরবরাহ ঘাটতিতে এয়ার কানাডা সহ বড় এয়ারলাইন্সগুলো অনেক রুট বন্ধের ঘোষণা দিয়েছে। পরিস্থিতি মোকাবিলায় নেদারল্যান্ডস সহ বেশ কয়েকটি দেশ জরুরি জ্বালানি পরিকল্পনা সক্রিয় করতে যাচ্ছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির জেরে দেশে দেশে বেড়েছে জ্বালানির দাম। হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি সরবরাহ সীমিত হয়ে যাওয়ায় ইউরোপে জেট ফুয়েলের সংকট দেখা দিতে পারে এমন পূর্বাভাস দিয়েছে ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন IATA। সংস্থাটি সতর্ক করে জানিয়েছে, জ্বালানির বিকল্প সরবরাহ পথ নিশ্চিত করা না গেলে আগামী 6 সপ্তাহের মধ্যে ইউরোপের জেট ফুয়েলের মজুদ ফুরিয়ে আসতে পারে। জ্বালানির দাম দ্বিগুণ হওয়ার কারণ দেখিয়ে এরই মধ্যে যুক্তরাষ্ট্রগামী বেশ কিছু ফ্লাইট স্থগিত করেছে এয়ার কানাডা। এয়ারলাইন্সটি এরই মধ্যে ঘোষণা দিয়েছে মন্ট্রিয়েল ও টরন্টো থেকে নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরের গুরুত্বপূর্ণ রুট আগামী অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে। IATA এর তথ্য মতে ইউরোপের জেট ফুয়েলের প্রায় 30% আসে পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে, যা এখন পুরোপুরি অনিশ্চিত। সংকটের কারণে প্রতি টন জ্বালানির দাম বৃহস্পতিবার রেকর্ড $19 গিয়ে ঠেকে। এমন পরিস্থিতিতে জ্বালানি সাশ্রয়ে কঠোর পদক্ষেপ নিতে শুরু করেছে ইউরোপীয় দেশগুলো। নেদারল্যান্ডস সরকার সোমবার থেকেই তাদের এনার্জি ক্রাইসিস প্ল্যানের প্রথম ধাপ সক্রিয় করার ঘোষণা দিয়েছে। অন্যদিকে রায়ান এয়ারের মতো এয়ারলাইন্সগুলো জানিয়েছে, যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে মে থেকে জুলাইয়ের মধ্যে তাদের মোট ফ্লাইটের 10% পর্যন্ত বাতিল করতে হতে পারে। পরিস্থিতি সামলাতে রেশনিং ব্যবস্থার পরিকল্পনাও করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আঞ্চলিক উত্তেজনার জেরে বিমানগুলোকে এখন দীর্ঘ পথ ঘুরে গন্তব্যে পৌঁছাতে হচ্ছে, যা জ্বালানি খরচ আরও বাড়িয়ে দিয়েছে। ইউরো কন্ট্রোলের মতে প্রতিদিন প্রায় 1150টি ফ্লাইট এই রুট পরিবর্তনের শিকার হচ্ছে। হরমুজ প্রণালী ঘিরে ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি অবরোধে বিশ্ববাজারে তেলের সরবরাহ ব্যবস্থা স্থবির হয়ে পড়ায় বিমান খাতের পাশাপাশি বিশ্ব পর্যটন শিল্পও বড় ধরনের ধসের মুখে পড়ার আশঙ্কা করা হচ্ছে। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়। প্রবাসী শ্রমিকদের জন্য সুখবর দিয়েছে কুয়েত সরকার। নির্দিষ্ট কিছু খাতে সীমিত সময়ের জন্য ভিসা ট্রান্সফারের সুযোগ দিয়েছে দেশটির সরকার। এই সিদ্ধান্তে স্বস্তি প্রকাশ করেছেন কুয়েতের প্রবাসী বাংলাদেশিরা। কুয়েত থেকে বিস্তারিত জানাচ্ছে মঈন সুমন। কুয়েতে প্রবাসী শ্রমবাজারে নতুন গতি আনতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। জনশক্তি কর্তৃপক্ষের নতুন ঘোষণায় নির্দিষ্ট কিছু খাতে কর্মরত বিদেশি শ্রমিকদের জন্য নিয়োগকর্তার অনুমোদন সাপেক্ষে চালু হচ্ছে ভিসা ট্রান্সফারের সুযোগ। কর্তৃপক্ষ বলছে এই সুবিধা কার্যকর থাকবে 1 মে থেকে 30 জুন পর্যন্ত। ক্ষুদ্র ও মাঝারি শিল্প, কৃষি, মৎস্য এবং পশুপালন সহ বেশ কয়েকটি খাত এই সিদ্ধান্তের আওতায় থাকবে। তবে ভিসা ট্রান্সফারের ক্ষেত্রে বর্তমান নিয়োগকর্তার অনুমোদন বাধ্যতামূলক রাখা হয়েছে। এই সিদ্ধান্তে দক্ষতা অনুযায়ী ভালো কর্মসংস্থানের সুযোগ পাবেন অনেক প্রবাসী। সরকার একটা সুযোগ দিয়েছে আগামা ট্রান্সফারের, যদি সুযোগ পাই তাহলে যদি কোম্পানি যদি ছাড়ে তাহলে আকামাটা হাওয়ার করি, আমি এখানে কাজ জানি, আকামাটা লাগলে আমার জন্য খুব ভালো হবে। কুয়েতে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতারা বলছেন, যোগ্যতা অনুযায়ী এই সুযোগটা কাজে লাগাতে পারবেন দক্ষ কর্মীরা। সময় সীমিত হওয়ায় এই সিদ্ধান্ত নিতে হবে দ্রুত। আমি বলবো যারা আমরা আছি বাংলাদেশি প্রবাসী, যারা আছি এখানে, এই সুযোগটা গ্রহণ করুন। আপনাদের প্রফেশন যে ব্যাপারে এক্সপার্ট আছেন, এক্সপিরিয়েন্স আছেন, এটা আপনারা কাজে খাটাইতে পারবেন। এবং এই জন্য আমরা
কুয়েত সরকারকে অনেক অনেক ধন্যবাদ জানাবো। কুয়েত সরকারের এই উদ্যোগকে শ্রমবাজারের ভারসাম্য আনার ক্ষেত্রে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। এর ফলে একদিকে যেমন কর্মসংস্থান বাড়বে, অন্যদিকে শ্রমিকরা উপযুক্ত খাতে কাজের সুযোগ পাবেন। মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত। সৌদি আরবে শ্রমিক হিসেবে পা রাখা অনেক বাংলাদেশি আজ সফল উদ্যোক্তা। কঠোর পরিশ্রম, সঞ্চয় আর দূরদর্শী পরিকল্পনায় বদলেছেন নিজেদের ভাগ্য। বিনিয়োগ লাইসেন্স নিয়ে গড়ে তুলছেন নানা ধরনের ব্যবসা প্রতিষ্ঠান, যেখানে কর্মসংস্থান পাচ্ছেন বহু বেকার প্রবাসী। প্রবাসীদের সফলতার গল্প নিয়ে সৌদি আরব থেকে আরিফুর রহমানের প্রতিবেদন। সৌদি আরবে গ্রোসারি, রেস্টুরেন্ট, ট্রাভেল এজেন্সি, কনস্ট্রাকশন, ক্লিনিং সার্ভিস বিভিন্ন খাতে এখন দৃশ্যমান বাংলাদেশিদের শক্ত অবস্থান। ছোট পরিসরে শুরু করে অনেকেই আজ বড় উদ্যোক্তা। শ্রমিক হিসেবে দেশটিতে আসলেও এখন সফল উদ্যোক্তা তারা। প্রতিনিয়ত পাঠাচ্ছেন রেমিটেন্স। সৌদি সরকারের বিনিয়োগ বান্ধব নীতিমালা এবং সহজ লাইসেন্স প্রক্রিয়া প্রবাসীদের ব্যবসা আগ্রহী করে তুলছে। ফলে বাড়ছে বৈধ বিনিয়োগ এবং উদ্যোক্তার সংখ্যা। তবে এই পথ চলা শুরুতে মসৃণ ছিল না। লাইসেন্স ও নিয়ম কানুন সহ নানা চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে তাদের। বর্তমানে বেশ ভালো অবস্থানে রয়েছেন এই প্রবাসীরা। 2030-এর ভিশন তারা ইনভেস্টার লাইসেন্স গভর্নমেন্টের পক্ষ থেকে দিচ্ছে। আকামার যে সিস্টেমটা ছিল সেটাকে তারা পরিবর্তন করছে, যাতে করে এখানে এসে তারা বিজনেস করতে পারে। তো যারা চিন্তা ভাবনা করতেছেন দেশের বাইরে কোনো কিছু করবেন, তাদের জন্য আমি মনে করতেছি সৌদিটা এখন বেস্ট। হজ ও ওমরা ঘিরে ট্রাভেল ও পরিষেবা খাতেও বাড়ছে বাংলাদেশিদের অংশগ্রহণ। দক্ষ ব্যবস্থাপনা ও বিশ্বস্ত সেবার মাধ্যমে অর্জন করছেন গ্রাহকদের আস্থা। এই সেক্টরে সৌদি আরবে হিউজ সম্ভাবনা আছে। তো আমাদের প্ল্যান হলো 2030 সালের ভিতরে প্রায় 200 লোক আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে ইনশাআল্লাহ। প্রবাসী এই উদ্যোক্তাদের হাত ধরে শুধু ব্যবসা নয়, তৈরি হচ্ছে নতুন কর্মসংস্থান। বেকার প্রবাসীদের জন্য খুলছে সম্ভাবনার দ্বার। সৌদি আরবে ট্যুরিজম এবং হসপিটালিটি খাতে এটি কোনো একক সাফল্য নয়, বরং প্রবাসী বাংলাদেশিরা সৌদি আরবে বিনিয়োগের মাধ্যমে তাদেরকে অনন্য উচ্চতা নিয়ে যাচ্ছেন। বলা চলে এটি বাংলাদেশের জন্য একটি গর্বের বিষয়। সঠিক পরিকল্পনা থাকলে এই ধরনের আরও অনেক বিনিয়োগকারী বাংলাদেশের জন্য রেমিটেন্সের অনেক বেশি অর্থ উপার্জন করে বাংলাদেশে পাঠাতে পারবেন। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। জার্মানির রাজধানী বার্লিনে ব্যাপক আনন্দ ও উৎসব মুখর পরিবেশে চৈত্র সংক্রান্তি ও বাংলা নববর্ষ 1433 উদযাপন করেছেন প্রবাসী বাংলাদেশিরা। বর্ণিল সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে বৈশাখকে বরণ করে নেন স্থানীয়রাও। জার্মানি থেকে বিস্তারিত জানাচ্ছেন বিটু বড়ুয়া। রোববার জার্মানির বার্লিনের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বাঙালির ঐতিহ্য ও তানপুরা মিউজিক স্কুলের আয়োজনে চৈত্র সংক্রান্তি ও বাংলার নববর্ষ উদযাপন করা হয়। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় অনুষ্ঠানে যোগ দিতে পরিবার পরিজন নিয়ে ছুটে আসেন স্থানীয় সহ প্রবাসীরা। জার্মানির বার্লিন থেকে সবাইকে নববর্ষের শুভেচ্ছা। মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, সবার জীবনে এবারের নববর্ষ বয়ে আনুক অনেক অনেক আনন্দ আর শান্তি। সবাইকে শুভ নববর্ষ। বর্ষবরণের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশে নিযুক্ত সাবেক জার্মান রাষ্ট্রদূত ডক্টর থমাস প্রিন্স। সঙ্গে ছিলেন তার স্ত্রী, যিনি বাংলাদেশেরই মেয়ে। শিশু ও প্রবাসী শিল্পীদের অনবদ্য সাংস্কৃতিক পরিবেশনায় উচ্ছ্বাস প্রকাশ করেন তারা। শুভ নববর্ষ from Berlin to your viewers in Bangladesh and all over the world from my wife Anusa and me. দেশটিতে জন্ম নেয়া ও বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে দেশের শেকড়কে নতুন করে পরিচয় করানোর পাশাপাশি দেশজ সংস্কৃতি লালন ও বিকাশে ভূমিকা রাখতে পেরে খুশি আয়োজকরা। উদ্যোক্তা হিসাবে আমরা চেষ্টা করেছি বার্লিনে বসবাসরত বাঙালি নতুন প্রজন্মের কাছে বাঙালির ঐতিহ্য এবং সংস্কৃতিকে তুলে ধরতে আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করেছি এবং ভবিষ্যতে এরকম প্রোগ্রাম আয়োজন করে আমরা আমাদের চেষ্টা অব্যাহত রাখব। শেষ বিকেলে আকাশ জুড়ে ঝুম বৃষ্টি সত্ত্বেও বৈশাখ বরণে সামিল হন বার্লিনের বাইরের বেশ কয়েকটি প্রদেশের কয়েকশো প্রবাসী বাংলাদেশীয়। বাংলার নববর্ষকে বরণে শুধু জার্মানিতেও দেশের ঐতিহ্য, মাটি ও মানুষের সংস্কৃতির দারুণ উপস্থাপনা মুগ্ধ করেছে সব শ্রেণীর দর্শকদের। প্রজন্মের হাত ধরে ধর্মবর্ণের ঊর্ধ্বে উঠে এই সংস্কৃতি বেঁচে থাকবে হাজারো বছর, এমন প্রত্যাশা সকল প্রবাসীদের। জার্মানির বার্লিন থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। জাপানে প্রবাসী বাংলাদেশিদের জন্য আয়োজন করা হয়েছে টোকিও বৈশাখী মেলা।
যেখানে বাংলা সংস্কৃতি আর আন্তর্জাতিক সম্প্রীতির এক অনন্য মিলনমেলা তৈরি হয়েছে। দিনব্যাপী এই আয়োজনে অংশ নিয়েছেন প্রবাসী সহ বিভিন্ন দেশের মানুষ। জাপান থেকে শাকিল মাহমুদের রিপোর্ট। টোকিওর ইকেবুকুরো নিশিগুচি পার্কে অনুষ্ঠিত হয়েছে টোকিও বৈশাখী মেলা। জাপান বাংলাদেশ সোসাইটির আয়োজনে এবং বাংলাদেশ দূতাবাস সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সহযোগিতায় এই আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে। পার্ক জুড়ে ভিড় করেন প্রবাসী বাংলাদেশি সহ জাপানিজ এবং বিভিন্ন দেশের দর্শনার্থীরা। সবাই দলমত নির্বিশেষে এখানে অংশগ্রহণ করছে। প্রতি বছর আমরা এখানে মেলা উদযাপন করে থাকি। একই ছাদের নিচে হাজার হাজার বাঙালি মিলিত হয়ে এই দিনটি উদযাপন করি। দিনব্যাপী এই উৎসবে ছিল বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান, নাচ, গান এবং বিভিন্ন পরিবেশনায় প্রবাসীরা তুলে ধরেন বাংলা সংস্কৃতির ঐতিহ্য। সাংস্কৃতিক দল মাদলের পরিবেশনা দর্শনার্থীদের মাঝে বাড়তি আকর্ষণ সৃষ্টি করে। অনেকদিন পরে মনে হচ্ছে বাংলাদেশে আছি, পুরা বাংলাদেশে একটা আমেজ বিরাজ করছে। মেলার অন্যতম আকর্ষণ ছিল ঐতিহ্যবাহী খাবারের স্টল এবং কারি ফেস্টিভ্যাল। নানা দেশের মানুষ বাঙালি খাবারের স্বাদ গ্রহণ করেন এবং একসঙ্গে উদযাপন করেন বাংলা নববর্ষ। সব মিলিয়ে আজকের এই সাংস্কৃতিক আয়োজন প্রবাসীদের মাঝে এক মিলন মেলায় পরিণত হয়েছে, যা প্রবাসীদের মাঝে এনে দিয়েছে এক টুকরো দেশের ছোঁয়া। জাপানের টোকিও ইকেবুকুরো পার্ক থেকে মোহাম্মদ শাকিল মাহমুদ, সময় সংবাদ, জাপান। বসন্তের শুরুতে আয়ারল্যান্ডের চারিধারে এখন সাদা আর গোলাপি চেরির সমাহার। স্বচ্ছ নীল আকাশ, বসন্তের হাওয়া আর চেরি ফুলের দোলে সেখানে প্রকৃতি এখন সেজেছে নবরূপে। স্থানীয় সহ প্রবাসীরা উপভোগ করছেন প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য। সৈয়দ জুয়েলের রিপোর্টে বিস্তারিত। আয়ারল্যান্ডে বসন্তের আগমনী ছোঁয়া শুরু হয় কয়েকদিন আগেই। ঋতুর শুরুতেই ইউরোপের উত্তর পশ্চিমের এই দেশ জুড়ে ফুটতে থাকে সাদা চেরি ফুল। তার কিছুদিন পরেই মিশে যায় গোলাপি আভায়। জানালার পাশে, পথের ধারে, মাঠে কিংবা শহরের কোণে দুই রঙের চেরি ফুল জানান দেয় বসন্ত এসে গেছে। ডানামেলা পাপড়িগুলো যেন আকাশ ছোঁয়ার স্বপ্নে বিভোর। প্রকৃতির এই রঙিন আবহ ক্লান্তি আর বিষাদ ভুলিয়ে এনে দেয় এক অনন্য প্রশান্তি। সাদার গোলাপির মায়াবী মিশেলে চারপাশ হয়ে ওঠে এক জীবন্ত ক্যানভাস। ব্যস্ত জীবনের ফাঁকে এমন সময়ে প্রবাসীরাও বেরিয়ে পড়েন সৌন্দর্য উপভোগ করতে। সাদা চেরি ফুল যা দেখলে একেবারে অসাধারণ, এত সুন্দর। বসন্তের এই সময়টাতে সাদা চেরি ফুলে সারা আয়ারল্যান্ড মনোমুগ্ধকর হয়ে থাকে। চেরি ঝরে যাওয়ার পরেই শুরু হয় আরও নানা ফুল ফোটার উৎসব। বসন্তের এই সময়ে আয়ারল্যান্ড হয়ে ওঠে আরও প্রাণবন্ত ও রঙিন, যা দেখতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরাও ভিড় জমান এই দ্বীপরাষ্ট্রে। বসন্তের এ যেন রূপের আগুন। চেরি ফুলের স্নিগ্ধতার স্পর্শে প্রকৃতি এখন হেসে উঠেছে। ঋতু পরিবর্তনে মনের মাঝে দোলা দিয়ে যায় তারা। অল্প দিনের এই দোল খাওয়ার রেশ থেকে যায় বহুদিন। সৈয়দ জুয়েল, সময় সংবাদ, আয়ারল্যান্ড। চীনে 21 কিলোমিটার হাফ ম্যারাথনে মানুষের রেকর্ড ভেঙে জয়ী হয়েছে হিউম্যানয়েড রোবট। মাত্র 50 মিনিট 26 সেকেন্ডে দৌড় শেষ করে প্রথম স্থান অধিকার করেছে চীনা স্মার্টফোন নির্মাতা অনারের তৈরি রোবট। বিশেষজ্ঞদের মতে এই প্রযুক্তি ভবিষ্যতে সামরিক ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। মানুষকে টেক্কা দিয়ে হাফ ম্যারাথনে জয় ছিনিয়ে নিয়েছে রোবট। ভেঙেছে দ্রুততম সময়ে ম্যারাথন শেষ করার রেকর্ডও। বেজিংয়ে অনুষ্ঠিত হাফ ম্যারাথনে মানুষের পাশাপাশি অংশ নেয় চীনের নির্মিত শতাধিক হিউম্যানয়েড রোবট। সবচেয়ে চমক দেখায় চীনা স্মার্টফোন নির্মাতা অনারের তৈরি রোবট, যা মাত্র 50 মিনিট 26 সেকেন্ডে দৌড় শেষ করে, যা উগান্ডার দৌড়বিদ জ্যাকব কিপলিমোর হাফ ম্যারাথন বিশ্ব রেকর্ডের চেয়ে কয়েক মিনিট দ্রুত। আমরা ওয়ানারের কিতায়াং দাসের টিম থেকে এসেছি এবং প্রথম স্থান অর্জন করতে পেরে আমরা খুবই আনন্দিত। এই সাফল্যের পেছনে আমাদের পুরো দলের কঠোর পরিশ্রম রয়েছে। আমরা গত বছর থেকেই এই প্রকল্পের প্রস্তুতি শুরু করি। মূলত
মূলত আমাদের মোবাইল ডিভাইসের প্ল্যাটফর্ম সক্ষমতাকে কাজে লাগিয়ে। গত বছরের তুলনায় এবার বড় পরিবর্তন ছিল অনেক রোবটই সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে পথ খুঁজে দৌড় সম্পন্ন করেছে, যেখানে আগের আসরে বেশিরভাগ রোবটই মাঝপথে থেমে যাওয়া, পড়ে যাওয়ার মতো সমস্যায় ভুগেছিল। এবার প্রায় অর্ধেক রোবটই কোনো রিমোট কন্ট্রোল ছাড়াই পুরো রেস শেষ করে, যা এআই সক্ষমতার উন্নয়নকে সামনে নিয়ে আসে। বিশেষজ্ঞদের মতে এটি রোবোটিক্স শিল্পের দ্রুত বিকাশের একটি বাস্তব প্রতিফলন। ভবিষ্যতে বিপজ্জনক কাজ থেকে শুরু করে সামরিক ক্ষেত্রেও এই প্রযুক্তি বড় ভূমিকা রাখার সম্ভাবনা দেখছেন বিশ্লেষকরা। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। মার্কিন নৌ অবরোধের জেরে ভেস্তে যেতে বসেছে শান্তি আলোচনা। দ্বিতীয় দফার সংলাপে বসছে না ইরান। চুক্তি না করলে তেহরানকে উড়িয়ে দেওয়ার হুমকি ট্রাম্পের। ওমান উপসাগরে ইরানি জাহাজ আটক করল মার্কিন নৌবাহিনী। জলদস্যুতা আখ্যা তেহরানের, পাল্টা জবাবের হুঁশিয়ারি আইআরজিসির। এবং যুক্তরাষ্ট্রের লুইজিয়ানায় বন্দুক হামলায় প্রাণ গেল ৮ শিশুর, আহত ২। পালিয়ে যাওয়ার সময় পুলিশের গুলিতে সন্দেহভাজন ব্যক্তি নিহত। এ ছিল আন্তর্জাতিক সময়ের পর সকাল 10টায় সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন মেজবাহুল আলী। ধন্যবাদ রোজা। সকাল 10টার সময় সংবাদ নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।